সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এবং পার্ট 7 দুটি পাঠের উত্তর আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে 1.1 জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। জগদীশবাবু কে, কাণ্ডটি কি? এখানে দেখতে পাচ্ছ 1+2 অর্থাৎ প্রথম অংশের জন্য 1 নম্বর, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথম পাঠের উত্তর দেখে নাও। জগদীশবাবুর পরিচয় বলে হেডিং করবে, তারপরে লিখবে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু একটি পার্শ্ব চরিত্র। তিনি শিক্ষিত, মার্জিত ও ভদ্র সৌম্য শান্ত চেহারার অধিকারী, ধনী হলেও কৃপণ। এটুকু লিখলে হবে। এবার দ্বিতীয় পাঠের উত্তর কাণ্ডটির পরিচয় বলে হেডিং করবে, তারপরে লিখবে বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি এতই উঁচুদরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না। শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এভাবে একমাত্র জগদীশবাবুই তার পদধূলি পেতে সক্ষম হয়েছিলেন। এটাই ছিল কাণ্ড এবং এটুকু লিখলেই হবে। এবার দেখে নাও 1.2 এর প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। এক্ষেত্রেও কিন্তু প্রথম অংশের জন্য 1 নম্বর, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথম অংশের উত্তর প্রথমে হেডিং করবে হরিদার পরিচয়, তারপর লিখবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের মুখ্য চরিত্র হলো হরিদা, তিনি পেশায় একজন বহুরূপী। এটুকু লিখলে হবে। এবার দেখে নাও দ্বিতীয় পাঠের উত্তর, হরিদার দারিদ্র্যের প্রতিভাসিত ছবি বলে হেডিং করবে, তারপর লিখবে গোটা গল্পেই আমরা হরিদার দারিদ্র্যের একাধিক প্রতিভাসিত ছবি দেখতে পাই। যথা বলে কয়েকটা পয়েন্ট লিখব। সেই পয়েন্টগুলো হলো 1 নম্বরে তার বসবাস শহরের সবচেয়ে সরু কোনো অখ্যাত গলির ভিতর ছোট্ট একটি ঘরে। 2 নম্বর পয়েন্টে লিখবে তার রোজগার 2 আনা 8 আনা কিংবা সর্বোচ্চ 8 টাকা 10 আনা। 3 নম্বর পয়েন্টে লিখবে বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্যও তার নেই। 4 নম্বর পয়েন্টে লিখবে অনেক সময় তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। এই 4টি পয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখে নাও 1.3 এর প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ প্রথম অংশের জন্য 1 নম্বর, পরবর্তী অংশের জন্য 2 নম্বর। প্রথম অংশের উত্তরটা দেখে নাও। উদ্ধৃতাংশটির বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। এটুকু লিখবে। এবার দ্বিতীয় পাঠের উত্তর করার আগে তুমি হেডিং করে নেবে প্রশ্নের প্রতি উত্তর, মানে কি উত্তর দিয়েছিলেন তিনি। দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাষার রূপে প্রমোদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন। অত্যন্ত কি বলে হতাশার সঙ্গে তিনি দেবী লক্ষ্মী অর্থাৎ ব্যাকেটে লিখবে এটা রামের সঙ্গে ভীষণ যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও পুত্র শোকে শোকগ্রস্ত পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানান। এটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও 1.4 এর প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য। এক্ষেত্রেও কিন্তু 1+2। প্রথম পার্ট এর উত্তরটা দেখে নাও, বক্তাকে, সেটা আমাদের উত্তর প্রথম হেডিং করে বক্তা বলে, তারপরে লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা হলেন রাক্ষসকুল চূড়ামণি বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এবার দ্বিতীয় পার্টের উত্তর হেডিং করবে বোধের অগম্য মায়ার পরিচয়, তারপর লিখবে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রকে গতদিনের সন্ধ্যাকালীন যুদ্ধে হত্যা করে এসেছিলেন, কিন্তু পরদিনেই তিনি জানতে পারেন রামচন্দ্রের হাতে প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন। একজন তুচ্ছ মানুষ রামচন্দ্র কোন মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে তা ইন্দ্রজিতের কাছে বোধের অগম্য। ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও নেক্সট প্রশ্ন 1.5 এর, ভদ্রতার অযোগ্য তোমরা কার প্রতি এরূপ মন্তব্য। বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন। এক্ষেত্রেও কিন্তু 1+2, প্রথম অংশের জন্য 1, পরের অংশের জন্য 2। প্রথম পাঠের উত্তরটা দেখে নাও। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলা রাজদরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছেন। ঠিক আছে, এবার দ্বিতীয় পাঠের উত্তরটা করার জন্য প্যারা চেঞ্জ করবে, তারপরে লিখবে
সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমতো অবস্থায় অ্যাডমিরাল ওয়াটসের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের ছক কষছে। সর্বোপরি নবাবের রাজ্যসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসও এই ষড়যন্ত্রের অংশীদার। কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসকে বলতে বাধ্য হয়েছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। এটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.6 প্রশ্ন। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এর 3 নম্বরের জন্য প্রশ্ন। দেখে নাও, প্রথমেই লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশ বেগম লুৎফারের প্রশ্নোদ্ধৃত মন্তব্যকে সামনে রেখে ঘসেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে। তার পয়েন্ট করে লিখবে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। 2 নম্বর পয়েন্টে লিখবে ঘসেটি বেগম অত্যন্ত প্রতিহিংসা পরায়ণা। পুত্রের বদলে সিরাজ সিংহাসনে বসায় সে অখুশি। সিরাজের বিরুদ্ধে তার হৃদয়ে রয়েছে হিংসার দাবানল। 3 নম্বর পয়েন্টে লিখবে কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়ামমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ এবং প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এটুকু লিখলেই কিন্তু 1.6 প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.7 প্রশ্ন। আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? 3 নম্বরের জন্য প্রশ্নটা আছে। এখন উত্তরটা কীভাবে হবে দেখে নাও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রলয় উল্লাস কবিতায় কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ঘর ভরে ওঠার কথা বলেছেন। কালবৈশাখীর দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গিয়েছে দিগম্বরের জটার মতো নিকষ কালো মেঘ, কিন্তু সেই জটার ফাঁকেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো, যা পরাধীনতার নিকষ কালো অন্ধকারের মধ্যেও নবযুগ বা স্বাধীনতার ইঙ্গিতবাহী। অর্থাৎ আলস্য অংশে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ঘর ভরে ওঠার কথাই বলেছেন। এটুকু লিখবে, এটুকু লিখলে হয়ে যাবে। এবার দেখে নাও 1.8 প্রশ্ন কি বলছে। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন। উত্তরটা প্রথমে শুরু করবে এভাবে। কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারাসেন্স করে লিখবে পরাধীন ভারতবর্ষের প্রলয় এনে শুভদিন ফিরিয়ে আনার জন্য কবি আগত ভয়ঙ্করের আগমন এবং তার আগমনকালীন পরিস্থিতির চূড়ান্ত বর্ণনা করেছেন। যথা বলে লিখে তারপর পয়েন্ট আকারে লিখবে আগত ভয়ঙ্করের হাতে বজ্র শিকার জ্বলন্ত মশাল, তার ঝামর চুলের আঘাতে গগন কম্পমান। তারপর লিখবে যার অট্টরোলে সমগ্র চরাচর স্তব্ধ। 2 নম্বর পয়েন্টে লিখবে আগত ভয়ঙ্কর প্রলয়ের নেশায় পাগল হয়ে কালবৈশাখী ঝড়ের মতো নতুনের পতাকা উড়িয়ে আসছে, যার হুঙ্কারে সিন্ধু পাড়ের সিংহদ্বার বিধ্বস্ত। তারপর পরের পয়েন্টে লিখবে আগত ভয়ঙ্করের চাহনিতে দ্বাদশ সূর্যের আগুন, তার অগ্নি বর্ণ জটায় বন্দি সমগ্র বিশ্বজগতের কান্না, চোখের জলে 7 সমুদ্রের জলোচ্ছ্বাসের শক্তি। এই 3টি পয়েন্ট লিখলে কিন্তু 1.8 প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.9 প্রশ্ন। অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু, বেলা কিভাবে গড়িয়ে গেল? 3 নম্বরের জন্য প্রশ্নটা। উত্তরটা ঠিক এভাবে লিখবে প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশ গৃহীত হয়েছে। তারপর হেডিং করে নেবে বেলা গড়িয়ে যাওয়ার কারণ। তারপর লিখবে গতরাতে ঘরে চুরি হয়ে যাওয়ায় অপূর্ব থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখতে পায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার নামে গিরিশ মহাপাত্রের মতো সরল মানুষকে আটক করে নির্বোধ পুলিশদের হাস্যকর কীর্তি চলছে। অপূর্ব দেখে গিরিশ মহাপাত্রের আশ্চর্য পোশাকের বাহার আর
তা দেখে চলছে পুলিশদের চূড়ান্ত রসিকতা। তার জিনিসপত্রের খানা তল্লাশির নামে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদের আশ্চর্য প্রশ্ন এবং পরিশেষে থানার বড়বাবুর রেগে যাওয়ার ঘটনা ঘটে। গিরিশ মহাপাত্রকে নিয়ে এই সমস্ত তামাশা দেখতে গিয়েই অপূর্বর অনেক সময় নষ্ট হয়েছিল, বেলা গড়িয়ে এসেছিল। এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.10-এর প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি। তারপরে লিখবে, তারপরে প্রশ্নটা হলো বক্তা কাকে কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি। ঠিক আছে, তারপরে উত্তরটা শুরু করবে এভাবে, শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের অংশবিশেষ থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা হলো অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকর। ঠিক আছে, এ হলো প্রথম পার্টের উত্তর 1 নম্বরের জন্য। এবার দ্বিতীয় পার্টের উত্তর 2 নম্বরের জন্য, যেটা হবে উক্ত ঘটনার পরিচয় বলে হেডিং করবে। তারপরে লিখবে, উপন্যাসের অন্যতম চরিত্র অপূর্ব ফিরিঙ্গি যুবকদের হাতে কোনো এক প্ল্যাটফর্মে অপমানিত ও শারীরিকভাবে নিগৃহীত হন। তারপর লিখবে, সেই অন্যায়ের প্রতিবাদ করেন অপূর্ব, কিন্তু তিনি ভারতীয় বলে স্টেশন মাস্টার তাকে অপমান করে তাড়িয়ে দেন। এই ঘটনার কথাই বক্তা তলোয়ারকর আগে শোনেননি। ঠিক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। এবার দেখে নাও আমাদের 2 দাগের যে প্রশ্নটা আছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান 1, অর্থাৎ আমাদের মোট 10টি এরকম ব্যাস বাক্য সহ সমাস করতে হবে, প্রত্যেকটির জন্য কিন্তু 1 নম্বর। 1 নম্বর যেটা আছে তোমাদের দেখতে পাচ্ছ প্রশ্নে, ভোজ্য বস্তু, এর ব্যাস বাক্য কী হবে, ভোজ্যের নিমিত্ত বস্তু, এবং এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। 2 নম্বরটা আছে পোশাক পরিচ্ছদ, ব্যাস বাক্য হবে পোশাক ও পরিচ্ছদ, এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, 3 নম্বর সন্ধ্যাহ্নিক, ব্যাস বাক্য হবে সন্ধ্যাকালীন আহ্নিক, এবং সমাস হবে কোনটা, মধ্য পদলোপী কর্মদ্বারায় সমাস। 4 নম্বরটা আছে সৃজন বেদন, ব্যাস বাক্য হবে সৃজনের নিমিত্তে বেদন, এবং এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে 5 নম্বর প্রলয় উল্লাস, ব্যাস বাক্য হবে প্রলয়ের নিমিত্তে উল্লাস, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। 6 নম্বরে রথঘরঘর, এটার ব্যাস বাক্য হবে রথের ঘরঘর, এবং এটা উত্তরে সমাস হবে হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, 7 নম্বর হলো জয়ধ্বনি, ব্যাস বাক্য হবে জয় সূচক ধ্বনি, এবং এটি হবে মধ্য পদলোপী কর্মদ্বারায় সমাস। 8 নম্বর সিংহদ্বার, ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত দ্বার, এবং এটি হবে মধ্য পদলোপী কর্মদ্বারায় সমাস। তারপরে 9 নম্বর শিশুচাঁদ, এর ব্যাস বাক্য হবে শিশুর ন্যায় চাঁদ, এবং এটি হবে উপমান কর্মদ্বারায় সমাস। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ প্রলয় নেশা, এর ব্যাস বাক্য হবে প্রলয়ের নেশা, এবং এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এই 10টা আমাদের ব্যাস বাক্য সমাস কমপ্লিট হয়ে গেল। এবার দেখে নাও আমাদের 3 নম্বরের প্রশ্ন, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এটা 5 নম্বরের জন্য। আমাদের এখন একটা প্রতিবেদন লিখতে হবে কম বেশি 150 শব্দে। দেখে নাও, প্রথমেই সুন্দর করে একটা হেডলাইন করবে, লর্ডস টেস্টে স্মরণীয় জয় ভারতের। তোমরা এখানে অন্য নামও দিতে পারো যে লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতের দিতে পারো, যে কোনো একটা ভালো নাম দিলেই হবে। তারপর লিখবে নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট লর্ডস, যেহেতু এখানে 16ই আগস্ট আমাদের এই লর্ডস টেস্টে ভারত জয়লাভ করেছিল, তাই পরের দিন এটা হয়েছে, তাই আমাদের এখানে 17ই আগস্ট তারিখটা দিলেই হবে। তাছাড়া তোমার যে কোনো তারিখ লিখলেও হবে, সমস্যা নেই। জায়গাটার নাম এখানে লর্ডস দিয়েছি, তুমি অন্য নামও কলকাতা লিখলেও প্রবলেম নেই, তুমি যে কোনো একটা স্থানের নাম লিখলেই হবে এখানে। তারপর লিখবে লর্ডসে আবার এক মহারণ এবং ভারতীয় ক্রিকেটারদের বিক্রমের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ। লর্ডসের 22 গজে ব্যাটে ও বলে কর্তৃত্ব করে ইংল্যান্ডকে 151 রানে হারিয়েছে ভারত। রুটের ইংল্যান্ড চতুর্থ ইনিংসের চাপ সহ্য করতে পারেনি। এই চাপ তৈরির পিছনে ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে নবম উইকেটে জশপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির 89 রানের পার্টনারশিপ। শামি করেছেন 56, বুমরা 34, গাভাস্কর যা দেখে বলেছেন সিংহহৃদয়ের সিংহ বিক্রম। ফলে 60 ওভারে ইংল্যান্ডকে 271 রান করতে হতো, কিন্তু মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, বুমরা ও শামির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। 120 রানে অল আউট তারা। ইংল্যান্ডের 2 ওপেনার 0 রানে আউট হন। জাপানের বিরুদ্ধে ইংল্যান্ডের স্কোর ছিল 4 উইকেটে 67। পরের পর্বে 6 উইকেট তুলে নেয় ভারত।
√33 রানে ফিরে যাওয়ার পর বোঝা যাচ্ছিল ম্যাচ বাঁচানো শক্ত হবে ইংল্যান্ডের, তাই হলো। সিরাজ 4টি, বুমরা 3টি, ঈশান্ত 2টি এবং শামি 1টি উইকেট পান। স্মরণীয় জয় তুলে নেয় ভারত। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের প্রতিবেদন রচনাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা স্ক্রিনে পার্ট 7-এর প্রশ্নগুলোর উত্তর দেখতে পারছো। এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15, অর্থাৎ এক দাগে তোমাদের 3 নম্বরের জন্য মোট 5টি প্রশ্ন দিয়েছে, 15 নম্বর। 1.1-এর প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? ঠিক আছে, এখন উত্তরটা লিখবে এইভাবে। প্রথমে লিখবে উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। তারপরে হেডিং করে নেবে হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলার কারণ। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ছিল তার বৃত্তি, অর্থাৎ বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়ার পেশা। এতে তার রোজগার সামান্য হলেও তার জীবনে বৈচিত্র্য এনে দেয় এই পেশা। হরিদা কখনোই একটি চরিত্রে বহুরূপ ধারণ করেননি। সপ্তাহে একদিন ভিন্ন ভিন্ন বহুরূপ ধারণ করে পথে বের হন। কখনো সেজেছেন উন্মাদ পাগল, কখনো বাইজি, কখনো বিরাগী, আবার কখনো বা পুলিশ। নাটকের বিভিন্ন চরিত্রের মতোই তিনিও ভিন্ন ভিন্ন দর্শকদের মুগ্ধ করেছেন। এইভাবে একা হরিদাই নাটকের বহু চরিত্র ও বহু রসের উপভোগ্যতা এনে নিজেকেই যেন নাটকীয় বৈচিত্র্যে পরিপূর্ণ করেছেন। এখানে বৈচিত্র্য বানানটা একটু ভুল আছে, জফলাটা দিয়ে নেবে, ঠিক আছে। এবার দেখে নাও 1.2-এর প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তার আগমনের কারণ কি? 1+2 = 3, অর্থাৎ প্রথম অংশের জন্য 1, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথমে লিখবে উদ্ধৃতাংশটির বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাষার ছদ্মবেশধারী লক্ষ্মী দেবীকে মাতো বলে সম্বোধন করেছে। ঠিক আছে, প্রথম পার্টের উত্তর কমপ্লিট। এবার লিখবে, হেডিং করবে আগমনের কারণ। তারপর লিখবে দেবী লক্ষ্মী ধাত্রীর প্রভাষা রূপে প্রমোদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন। অত্যন্ত হতাশার সঙ্গে তিনি, অর্থাৎ লক্ষ্মী দেবী, রামের সঙ্গে ভীষণ যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও পুত্র শোকে শোকগ্রস্ত পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানান। ঠিক আছে, এই কথা জানানোর জন্যই কিন্তু এসেছিলেন। ঠিক আছে, এখন দেখে নাও 1.3-এর প্রশ্ন, হাই বিধি বাম মমপতি বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 1+2 = 3, অর্থাৎ প্রথম অংশের জন্য 1, পরের অংশের জন্য 2 নম্বর। এখন দেখে নাও প্রথম অংশের উত্তর। উদ্ধৃতাংশটি মধুসূদন দত্ত রচিত অভিষেক নামক পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা স্বয়ং রাবণ। ক্লিয়ার, এটুকু লিখবে। তারপরে হেডিং করবে বক্তার মন্তব্য এমন হওয়ার কারণ বলে হেডিং করবে। তারপরে লিখবে বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্ষুব্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। একবার পুত্রশোক পাওয়ার পর রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে আর এক প্রিয় পুত্রকে পাঠাতে চান না রাবণ, কিন্তু ভাগ্য তার প্রতি এতটাই বিরূপ যে শেষ পর্যন্ত রক্ষকুল শেখর ইন্দ্রজিৎকেও যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন তিনি। এটুকু লিখলেই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখে নাও 1.4-এর প্রশ্ন, ওরে ও স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি? সেখানে স্তব্ধ বিরাজমান কেন? 1+2 = 3, এটাও প্রথম অংশের জন্য 1, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথমে লিখবে উপরের উদ্ধৃতিটি কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। তারপর হেডিং করে নেবে চরাচর শব্দের অর্থ। চরাচর শব্দের অর্থ হলো সমগ্র পৃথিবী বা জগৎ। এবার দ্বিতীয় পাঠের উত্তরটা লিখবে, হেডিং করে নেবে প্রথমেই চরাচর স্তব্ধতার কারণ। কবি প্রলয় বা ধ্বংসকে ফুটিয়ে তুলতে কখনো শিব আবার কখনো সর্বনাশী জ্বালামুখী স্বরূপ চণ্ডীমূর্তির রুদ্র তাণ্ডবের উপমা টেনে এনেছেন। বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। প্রলয়ের ভয়াবহ বিস্ফোরণের অজানা আশঙ্কায় এ পৃথিবী নিষ্কম্প নিস্তব্ধ। প্রশ্নোদ্ধৃত অংশে কবির এ ভাবনায় প্রকাশ পেয়েছে। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার, এখন দেখে নাও 1.5-এর প্রশ্ন কি বলছে, দেখি তোমার ট্যাগে এবং পকেটে কি আছে? উদ্দিষ্ট ব্যক্তির ট্যাগ এবং পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল? উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে উদ্ধৃতাংশটি অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। তারপর লিখবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশ অত্যন্ত
সন্দেহবশত গিরিশ মহাপাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং থানা তল্লাশি করে। এ সময় তারপরে হেডিং করবে 1 নম্বর দিয়ে ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল বলে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে একটি টাকা এবং গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। এর পরের পয়েন্ট লিখবে পকেট থেকে পাওয়া গিয়েছিল বলে হেডিং করে লিখবে গিরিশের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটা কাঠের ফুটরোল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কোলকে পাওয়া গিয়েছিল। এই দুটো পয়েন্ট আকারে লিখলেই কমপ্লিট হয়ে যাবে। এখন দেখে নাও তোমাদের 2 দাগের যে প্রশ্নটা আছে, নিম্নরেখ পদগুলির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো আছে তাদের যে আন্ডারলাইন করা আছে তাদের আমাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। 1 গুণ 5 = 5, অর্থাৎ 5টি আছে প্রশ্ন, 5 নম্বর। 2.1-এর যে প্রশ্নটা আছে, তোরা সব জয়ধ্বনি কর। এখন জয়ধ্বনির নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে আমাদের জয়ধ্বনিকে ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। হেডিং করবে ব্যাস বাক্য, তারপর লিখবে জয়ধ্বনির ব্যাস বাক্য কী হবে, জয় সূচক ধ্বনি, এটি হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ঠিক আছে। 2.2-এর প্রশ্ন, দেবতা বাধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। এখন আন্ডারলাইন করা আছে যজ্ঞযূপে, এর ব্যাস বাক্য কী হবে, যজ্ঞের নিমিত্ত যূপ, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। ঠিক আছে। এখন দেখে নাও 2.3-এর প্রশ্ন, আমি এখন তবে চললুম কাকাবাবু। এখানে কাকাবাবুর নিচে আন্ডারলাইন করা আছে, ব্যাস বাক্য হবে যিনি কাকা তিনি বাবু, এটি হবে সাধারণ কর্মধারায় সমাস। ঠিক আছে। এখন দেখে নাও 2.4-এর প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এখন হিন্দু মুসলমানের আন্ডারলাইন করা আছে, ব্যাস বাক্য করবে হিন্দু ও মুসলমান। এখানে হিন্দু মুসলমানের আছে, এর আছে, এখানে তোমরা এটুকু করলেই হবে, হিন্দু মুসলমান করলেই ব্যাস বাক্য হবে এবং এটি হলো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে। তাহলে এবার দেখে নাও 2.5-এর প্রশ্ন, তার শোকে মহাশোকে রাক্ষস অধিপতি। এখন আমাদের আন্ডারলাইন করা আছে রাক্ষস অধিপতির, এখানে ব্যাস বাক্য হবে রাক্ষসদের অধিপতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে। এটুকু লিখলে কিন্তু তোমাদের 2.5-এর উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই ছিল তোমাদের অক্টোবর মাসের বাংলার পার্ট 7-এর কমপ্লিট উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো যেমন অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের পার্ট 7-এর ভিডিও আপলোড করে রেখেছি। যারা দেখোনি দেখে নিও, প্লে লিস্টে লিঙ্কগুলো পেয়ে যাবে।